সুধী দর্শক, আপনাদেরকে নিউ ভিউয়ে স্বাগত। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলাপ করব। খুব আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশে এবং ভারতে রাজনীতিতে। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি অডিও ক্লিপ, যেটা লিকড, যেটা অ্যাকচুয়ালি দূতাবাস দিতে চায় নাই। যেই কথাগুলো, ইনফরমেশনগুলো, সেটা সামহাও লিকড করা হয়েছে সেখান থেকে। এটা ছিল একটা ডিসেম্বর 1-এ একটা এই 2025-এ একটা অফ দ্য রেকর্ড মিটিং উইথ 4 to 5 ফিমেল জার্নালিস্ট। এবং ওইখানে বলা হয়েছে যে একজন কূটনৈতিকের সাথে তাদের আলাপ আলোচনা হয়েছে। এটা প্রায় প্রায় না হলেও এগুলো এই ধরনের আলোচনা যুক্তরাষ্ট্র দূতাবাস করে থাকে, অফ দ্য রেকর্ড করে থাকে, যে এখানে একটু খোলামেলা আলাপ আলোচনা হয়, এটা একটা অ্যানালাইসিস হয়। আর যেহেতু সাংবাদিকদের সাথে করা, সাংবাদিকদের সাথে অনেকবারই হয়েছে, তো বোঝানো। এটার কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্র দূতাবাসের যে পলিসিগুলো সেগুলো বোঝানো। যেমন আমরা অনেক আগে করেছিলাম প্যাসিফিক কমান্ডের নিয়ে অনেকগুলো মিডিয়া ইভেন্ট, মিডিয়া রাউন্ড টেবল, যেটা পাবলিক ছিল। আবার কিছু ছিল মিডিয়া ডিসকাশন, মিডিয়াদের সাথে, সাংবাদিকদের সাথে নিয়ে। তো ওরকমই একটা প্রচেষ্টা ছিল। আহ, যেটা তবে যেগুলো অফ দ্য রেকর্ড থাকতো সেগুলো বলে দেওয়া হতো যে কিভাবে, কতটুক বলা যেতে পারে, কি বলা যেতে পারে। আবার যেগুলো বলা যাবে না একদম, সেগুলোও বলে দেওয়া হতো। তো যেগুলো হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এখানে লুকোচুরির কিছু ছিল না। যেহেতু সাংবাদিকদের নিয়ে কথা, এগুলো তো সাংবাদিকদের জানলে ভালো। তো এরকম একটা পরিস্থিতিতে হয়তো যুক্তরাষ্ট্র দূতাবাস রাজনীতি, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথাবার্তা বলেছে। এটা একটু ইউনিক, কারণ নর্মালি আমরা শুধু রাজনীতি নিয়ে কাউকে খুব একটা এই জাতীয় ব্রিফিং বা এই জাতীয় ডিসকাশন উইথ দ্য জার্নালিস্ট, এটা আমরা খুব একটা দেখিনি। এবং আরো বড় হচ্ছে যে সেটা কিছু নারী সাংবাদিকদের নিয়ে করা হয়েছে। প্রবাবিলিটি ইজ দ্যাট যে এটা লিক ডকুমেন্টসটা যেটা ওয়াশিংটন পোস্ট থেকে পাবলিশ হয়েছে, সেটা কিভাবে গেল না গেল সেগুলো নিয়ে আমরা আলাপ করব। আহ, কিন্তু প্রবাবিলিটি হচ্ছে, সম্ভাবনা হচ্ছে যে ওনারা, যারা যুক্তরাষ্ট্র দূতাবাস, নারীদেরকে হয়তো বোঝাতে চেয়েছিলেন পলিটিক্যাল সিচুয়েশন, রাজনৈতিক অবস্থাটা কি এখন, বা বাংলাদেশের পরিস্থিতি কি এখন, এবং সেই অনুযায়ী যুক্তরাষ্ট্র কি ভাবছে। এখানে কথাগুলো ডিপ্লোম্যাটিক কথা হলেও এটা অ্যাকচুয়ালি ডিপ্লোম্যাটিক স্টাইলে বলা হয়নি, যা আমি অডিও ক্লিপটা শুনে বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে অফকোর্স এখানে যেহেতু সাংবাদিক, তাদের সাথে ডিসকাশন ছিল, ডিসকাশন অর্থাৎ কোয়েশ্চেন আনসার ছিল। এবং কিছু প্রশ্নের হয়তো আমরা প্রশ্নগুলো শুনিনি, কিছু প্রশ্ন হয়তো উত্তর উনি দিয়েছেন বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে, বিভিন্নভাবে। এবং সেটা রাজনৈতিক, যেহেতু এটা রাজনৈতিক, এই জন্য এটাকে হয়তো অফ দ্য রেকর্ড রাখা হয়েছিল বিভিন্ন কারণে। কিন্তু সেটা অফ দ্য রেকর্ড থাকেনি। সেটা এখন সারা মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে ওয়াশিংটন পোস্ট, যেটা আমেরিকান একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম, সেখানে এটা পাবলিশ হয়েছে। এবং বলা হয়েছে একজন কূটনীতিকের সাথে আলাপ আলোচনা হয়েছে, সাংবাদিক, নারী সাংবাদিকদের। তবে কোথায় হয়েছে, কবে হয়েছে, এগুলো বলা হয়নি। পরবর্তীতে আমরা দেখলাম যে সেখানে ওয়াশিংটন পোস্টে যুক্তরাষ্ট্রের দূতাবাসের যিনি এখন পাবলিক অ্যাফেয়ার্স অফিসার আছেন, মনিকা শাই, উনি আগে প্রেস অফিসার ছিলেন দূতাবাসের, বাংলাদেশী। এখন উনি পাবলিক অ্যাফেয়ার্স অফিসার হিসেবে এসছেন। তো উনি দেখলাম যে একটা কমেন্ট করেছেন যে এটা হয়েছিল, এবং এটা অনেক আগে হয়েছিল এই ডিসকাশনটা। এই ব্যাপারে উনি একটা মতামত দিয়েছেন। এখন যে জিনিসটা হয়েছিল, এবং এটা কূটনৈতিকদের সাথেই হয়েছিল। এখন ব্যাপার হচ্ছে যে কিভাবে এই আম, আহ, ঘটনাটা লিক হলো। স্বাভাবিকভাবে এটা হওয়ার কথা না। এটা যেটা হয়েছে যে একজন ওখানে কোনোভাবে, কোনো একটা ডিভাইসে, হয়তো মোবাইলই হতে পারে, যদিও যুক্তরাষ্ট্র দূতাবাসে ঢুকতে গেলে
এবং এই সমস্ত কারণে যেটা অফ দ্য রেকর্ড হবে সেখানে রেকর্ডার এবং মোবাইল এবং এগুলো বাইরে রেখে আসতে হয়। তবে এখানে কোনোভাবে সেটা ঢুকে গেছে এবং ডিটেকশন থাকে, মেটাল ডিটেকশন থাকে, এত কিছু উপেক্ষা করে কিভাবে একটা রেকর্ডার অথবা একটা মোবাইল ঢুকে গেল সেটা আমি বলতে পারছি না। এটা তাদের প্রতিরক্ষা মানে তাদের যে তাদের নিরাপত্তা যারা দেখেন বা তাদের গণমাধ্যম নিয়ে যারা প্রেস যে সেকশনটা আছে পাবলিক অ্যাফেয়ার্স অফিসের আন্ডারে, সেখানে তাদের এখানে গাফিলতি কি হয়েছে সেটা আমরা জানি না, তবে গাফিলতি তো কোথাও হয়েছে। এবং এটার রেসপন্সিবিলিটি যায় হচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাসের যারা প্রেসে আছেন তাদের উপরে যায়, কারণ এটা সাংবাদিকদের নিয়ে প্রশ্ন এবং এখানে ট্রাস্ট ম্যাটার করছে, বিশ্বাস। আমি কাকে ডেকে নিয়ে আসলাম, আমি জানলামই না যে সে আমার বিরুদ্ধে কাজ করবে। তো এরকম যারা ওখানে যারা রয়েছেন কর্মকর্তা বা যারা ওখানে কাজ করেন, তাদের এই রিলেশনটা খুব উদ্বেগজনক। যে তারা তাদের আসল যেই কাজ, যে ট্রাস্ট বিল্ড আপ সাংবাদিকদের সাথে একটা কার্যকরী সম্পর্ক তৈরি করা, সেই জায়গাটা তাদের আমি দেখছি যে গাফিলতি বা তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এরকম জিনিস কখনো আম, আমরা দেখিনি আগে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এবং এইভাবে কিছু নারী সাংবাদিক ডেকে, কারা নারী সাংবাদিক আমরা জানি না, নামটা প্রচার করা হয়নি বা প্রকাশ করা হয়নি। সো হয়তো যারা গেছেন তারা বলতে পারবেন, আর যারা নারী সাংবাদিকতা নিয়ে কাজ করেন হয়তো কোনো অ্যাসোসিয়েশনও বলতে পারবেন। আমি অত ডিটেলস জানি না, জানার ইচ্ছাও আমার নাই। আহ, কিন্তু ব্যাপার হলো যে এই ঘটনা ঘটলো এবং এই ঘটনাটা আহ, এমন একটা ঘটনা ঘটলো যে যেটা সারা মানে বাংলাদেশ এমনকি ভারতেও নাড়া দিয়েছে। আমরা জানি যে রিসেন্টলি এই ঘটনায় কি হয়েছে সেটা আমি আরেকটু পরে বলবো। আমরা জানি যে রিসেন্টলি ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশের উনি ভারত সফরে গেছিলেন এবং এটাকে অনেকেই ব্যাখ্যা করছেন যে ড্যান মজিনা 2014 সালের দিকে বিফোর দ্য ইলেকশন, আওয়ামী লীগের যেই ইলেকশনটা ছিল মানে ওয়ান সাইডেড ইলেকশন যেখানে 151 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে এবং বিএনপি বয়কট করে, সেই ইলেকশনের আগে ড্যান মজিনা যুক্তরাষ্ট্র দূতাবাসের মাননীয় অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত, উনি গেছিলেন, গিয়ে কিছু আলাপ আলোচনা করেছিলেন এবং তারপরে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় এজেন্সি বাংলাদেশকে জানায় যে ড্যান মজিনা তো বিএনপির পক্ষে লোক। ফলে এরপর থেকে ড্যান মজিনার অবস্থা বাংলাদেশে খুব করুণ হয়ে যায়। তো এরকমই ব্রিটিশ হাই কমিশনারও গেছেন, উনি ওখানে সরকারি খুব একটা উচ্চপদস্থ লোকজনের সাথে দেখা করতে পারেননি। ইন্ডিয়ান মিডিয়া বলছে তারা মানা করে দিয়েছে। এবং যেটা বোঝা গেল যে উনি গেছিলেন যে ইলেকশনের ব্যাপারে কথা বলতে, এবং ওনার যে স্টেটমেন্ট বিভিন্ন মিডিয়া যেটা প্রচারিত হয়েছে যে বা কথাবার্তা, সেখানে উনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে বাংলাদেশে ওরকম আইন শৃঙ্খলার পরিস্থিতি অতটা খারাপ না। তোমরা যেভাবে, কারণ আপনারা জানেন যে ভারত সরকার তাদের ডিপ্লোম্যাটদের ফ্যামিলিকে নো স্ট্যাটাস করেছে বাংলাদেশে। সো ফ্যামিলি আসতে পারবে না, উইচ ইজ ম্যাটার অফ সিকিউরিটি। তো এবং আপনারা জানেন যে রিসেন্টলি রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকেও 11 জন পালিয়ে গেছে, আই ডোন্ট নো ওয়াই। এবং বাংলাদেশ সরকারও বুঝতে পারছে না, তারা কোনোভাবে বলেছে সিকিউরিটির উদ্দেশ্য, মানে সিকিউরিটি তাদের ব্যাপার, কিন্তু রামপালে ওখানে এত টায়ার সিকিউরিটি আছে যে ওখানে সিকিউরিটির কোনো প্রবলেম হওয়ার কথা না বিদ্যুৎ কেন্দ্রতে। তো এই জাতীয় ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে এবং ভারতের ক্ষেত্রে। তো ওখানে উনি গেছিলেন, ব্রিটিশ হাই কমিশনার। তো এছাড়াও আম, এই যে লিকড ইস্যুটা, লিকড ইভেন্টটা, এইটা ভারতে ও, কারণ এটা আমরা যতদূর জানতে পেরেছি, এটা যদিও মানে 100% কোনো কনফার্মেশন না, বিভিন্ন জায়গা থেকে খবর যে এটা একজন সাংবাদিক এটা লিক করেছেন এবং সেটা আরো কয়েকজন সাংবাদিকের মাধ্যমে ভারতে গেছে। এবং ভারতে যাওয়ার পরে সেটা ভারতীয় যিনি আম, ওয়াশিংটন পোস্টের যিনি করেসপন্ডেন্ট, উনি আবার ওটা ওয়াশিংটন পোস্টের হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছেন ক্লিপটা, এবং ওটা যাচাই বাছাই হয়েছে অবশ্যই, না হলে তো এটা নিয়ে রিপোর্ট করা হয় না যে ওয়েদার ইট ইজ ট্রু অর এআই জেনারেটেড অর হোয়াট এভার ইট ইজ। তো যেই ব্যাপারটা হলো যে কি হয়েছে, এখন আমরা একটু আসি যে কি হয়েছে। সেটা হলো ওইখানে বলেছেন, অবশ্যই প্রশ্ন উত্তরের মাধ্যমেই হবে, যে উনি বলেছেন যে
জামাত আসার সম্ভাবনা বাংলাদেশে আছে রাজনীতি ক্ষেত্রে, এবং এটা আমরা সবাই জানি, এটা নতুন কোনো সম্ভাবনা না। অনেকদিন ধরে এই সম্ভাবনা হচ্ছে, যদিও বিভিন্ন পোলে দেখা যাচ্ছে, কোনো জায়গায় দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি, মানে 1.2 পয়েন্ট বা 1% 2% গ্যাপ আছে জামাত বিএনপির সাথে, আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে 70% 30% এই সমস্ত ব্যাপার রয়েছে। তো ওইখানে উনি বলেছেন যে তারপরেও যেহেতু বাংলাদেশের লোকজন ইসলামিক দিকে ঝুঁকে যাচ্ছে বেশি, তো ইসলামের কারণে জামাত ইসলামীও একটা ভালো পজিশনে চলে আসতে পারে বা চলে আসতে যাচ্ছে। আম, এবং উনি বলেছেন যে তাহলে যুক্তরাষ্ট্র কি করা উচিত জামাতকে নিয়ে। তো উনি যেটা বলেছেন যে আমরা জামাতের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করতে চাই, এবং জামাতের সাথে এমনভাবে যোগাযোগ রাখতে চাই যাতে ফোন কলে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া যায় বা তাদের সাথে ডিসকাশন করা যায় যে আচ্ছা ঠিক আছে, আমরা এটা চাচ্ছি না, বা তোমরা এটা করো, বা এটা করলে কি হয়, মানে জাস্ট কলের ভিতরে থাকা, মানে ইজি কমিউনিকেশন। এবং তিনি বলছেন যে আমরা বন্ধুত্ব তৈরি করতে চাই জামাতের সাথে। আহ আমার ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু নতুন নয়। এটা নতুন করে বন্ধুত্ব তৈরির কিছু নাই, কারণ যুক্তরাষ্ট্র দূতাবাস আহ, বা যুক্তরাষ্ট্র সরকারের সাথে জামাতের যে টাই, সেটা কতটা কি ধরনের ছিল সেটা আমি বলতে পারবো না। তবে 71-এ দুটি দলই, মানে যুক্তরাষ্ট্র অ্যাজ ওয়েল অ্যাজ জামাত ইসলামও একই গ্রুপে ছিল, অর্থাৎ তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল এবং তারা পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ছিল। তো সেটা কতটা ভালো ছিল কতটা খারাপ ছিল সেটা আমি এখানে আর বিশ্লেষণ নাই, করতে চাই না। কিন্তু ঘটনা হচ্ছে যে বন্ধুত্ব ছিল বা যোগাযোগ ছিল, এবং পরবর্তীতেও ছিল। এরকম না যে কোনো যোগাযোগ ছিল না, বা যেমন মানে একটা ইয়েতে, একটা ঘটনায় যখন খুব আন্দোলন চলছিল, ইয়ারটা ভুলে গেছি, প্রবাবলি 2014-ই হবে, তখন ওই যুক্তরাষ্ট্রের দূতাবাসের একটা গাড়ি পুড়িয়ে দেওয়া হয় বা ভাঙচুর করা হয় ক্যান্টনমেন্ট এলাকায়, ওটা জামাতিরাই করছিল। পরবর্তীতে তারা ক্ষতিপূরণও দিয়ে দেয়। তো এই কানেকশন, এই জিনিসগুলো জামাতের সাথে যুক্তরাষ্ট্রের আছে। এটা নতুন কোনো সম্পর্ক বা বন্ধুত্ব নয়, এটা পুরনোই। তবে এখন নতুন করে তারা ভাবছে যে জামাত ক্ষমতা, এতদিন তো ক্ষমতার নিয়ে ভাবছিল না, এমনি একটা সম্পর্ক ছিল, যোগাযোগ এবং থাকে, অতটা হয়তো কংক্রিট ছিল না। কিন্তু যুক্তরাষ্ট্রের যেই এখনকার যেই চিন্তা, তাতে হয়তো মনে হচ্ছে বা তাদের কথা শুনে মনে হচ্ছে যে তারা জামাতকে একটা কি বলে ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট ফর রুলিং দ্য কান্ট্রি মনে করছে, অ্যাজ ওয়েল অ্যাজ বিএনপি। তবে ওখানে একটা কথা বলেছে যে জামাত শরিয়া আইন রাখবে না। জামাত বলেছে যে, অথচ আমরা রিসেন্টলি একটা জায়গায় নয়াদিগন্তের একটা রিপোর্ট দেখেছি, সেখানে জামাতি ইসলামের যিনি মুখপাত্র, নাম বলা হয়নি রিপোর্টে, কিন্তু বলেছে যে মুখপাত্র বলেছে যে আহ, এই কথাগুলো প্রাথমিক আলোচনার বাইরে নয়, মানে প্রাথমিকভাবে এগুলো আলোচিত হয়েছে, এর বাইরে এটা যায়নি, বা এটা যাবে কি না পরবর্তীতে সেগুলো কিন্তু এখানে কনফার্ম করা হয়নি। শুধু বলা হয়েছে আলোচনা হয়েছে। এখন কি হয়েছে না হয়েছে, কতটুক হয়েছে, সেগুলো আমরা এখনো জানি না। আর এছাড়াও রিসেন্টলি একটা একটা নির্বাচনী প্রচারণায় জামাতের এক ক্যান্ডিডেট, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে খুব বাজে উক্তি করেছেন, যেটাকে ঠিক করতে হবে। তো এটা নিয়েও খুব কি বলবো, প্রটেস্ট চলছে যে জামাত ইসলামী ঢাকা বিশ্ববিদ্যালয়কে এত ছোট করার আহ, কি বলে কেন করলো। তো এখন ব্যাপার হলো যে জামাত ইসলামী যতই তারা শরিয়া আইন তৈরি করুক না করুক, সে ব্যাপারে আম, যিনি কূটনীতিক বলা হচ্ছে, আবার ভারতীয় কয়েকটা চ্যানেল বলছে না উনি কোনো কূটনীতিক না, উনি সিআইএ এজেন্ট যিনি কথা বলেছেন। আই ডোন্ট নো অ্যাবাউট ইট, কিন্তু যেই হোক, এখন উনি যে কথাগুলো বলেছেন সেখানে উনি বলেছেন যে শরিয়ায় যদি আইন যদি জামাত ইম্পোজও করতে চায়, সেটা আমেরিকা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। সেই ব্যবস্থাটা হচ্ছে কি, 100% টেরিফ
ইম্পোজ করে দিবে গার্মেন্টস এর উপরে, এবং তাই বলেছে যে গার্মেন্টসই একমাত্র মানে আর্নিং সোর্স বাংলাদেশের জন্য, ফরেন কারেন্সি, এবং গার্মেন্টসে অনেক লোক কাজ করে, এবং এছাড়াও গার্মেন্টস হচ্ছে আমেরিকায় সবচেয়ে বেশি, অলমোস্ট লাইক 1/4 অফ আওয়ার এক্সপোর্ট গোজ টু আমেরিকা, গার্মেন্টস। আর এছাড়াও তো এইগুলো ট্যারিফ দিয়ে দিবেন 100%। তো এটা একটা ব্যাপার। আরেকটা যেটা বলা হয়েছিল যে মেয়েদের ব্যাপারে, যে মেয়েদের উপরে ইম্পোজ করা এই যে গার্মেন্টসে যারা বা বিভিন্ন জায়গায় যারা কাজ করবে তাদের কাজের সময় কমিয়ে 5 ঘন্টা করা বা হোয়াটএভার, এই জিনিসগুলো হলেও ওইটা থেকে ট্যারিফ আসবে। এবং এই এই কথাগুলো তিনি নারী সাংবাদিকদের বলেছেন, এবং বলেছেন যে জামাতে ইসলামীর লোকজন তো অনেক, যারা ছাত্র বা যারা এখন আছে তারা সবাই শিক্ষিত, ইউনিভার্সিটিতে পড়া, তো তারা মনে হয় না শরিয়া লয়ের পক্ষে যাবে এবং এই সমস্ত আচার বা এই সমস্ত আইন কানুন ইম্পোজ করবে। আর এছাড়াও তিনি যেটা বলতে চেষ্টা করেছেন যে এরা খুব ভালো কথা বলে বা এরা খুব ভালো ধরনের কাজ করছে, ফলে এদেরকে, সাংবাদিকদের বলেছেন, ওইখানে একজন ছিলেন, একজন বা কয়জন ছিলেন জানেন না, অ্যাটলিস্ট একজন ছিলেন যিনি শুনেছি যে যিনি টক শো পরিচালনা করেন, এবং তো ওখানে হয়তো বিএনপি জামাত মনস্ক সাংবাদিকরা ছিল। তো ওই তো এখন আহ, যেহেতু টক শো বা বিভিন্ন লোকজন ছিল, তো তখন উনি হয়তো এটাও বলেছেন যে, হয়তো না, উনি বলেছেন যে টক শোতে এদেরকে আহ্বান করতে পারেন, এদেরকে আনতে পারেন। খুবই আম, কি বলবো, খুবই পার্সোনাল লেভেলের কথাবার্তা বলে মনে হয়েছে আমার কাছে, যেটা খুবই আশ্চর্যজনক। এই ধরনের ডিপ্লোম্যাটিক কথাবার্তা এইভাবে আমরা আগে কখনো হয়েছে বলে আমি জানি না, বা এই ধরনের ইস্যুতে এই ধরনের সাংবাদিক ডেকে কথা বলা। এবং একটা জিনিস আমরা সবসময় জানতাম বা বলতাম যে নাথিং ইজ অফ দ্য রেকর্ড। মানে আমি যখন সাংবাদিকদের সাথে কথা বলবো, আমি এটা আহ, মনে রাখবো যে যা বলবো, মনে রাখবো যে এটা কিন্তু অফ দ্য রেকর্ড থাকবে না, যতই আমি অফ দ্য রেকর্ড বলি। ধরেন সে রেকর্ডটা করলো না, কিন্তু সে তো আবার মানে এমন কিছু বলে দিল, মানে অ্যাজ এ কি বলবো, উইটনেস, অথবা অ্যাজ এন ডিসকাশন পার্টিসিপেন্ট, যেগুলো লিক হয়। তো বিভিন্ন সময় আমরা দেখেছি যে ইনফরমেশন লিক হয়ে যায়, কে কার সাথে কথা বললো, কি বললো না বললো, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে এগুলো লিক হয়। তো এই জিনিসগুলো থামরুল কিছু থাকে, থামরুলের একটা হলো নাথিং ইজ অফ দ্য রেকর্ড। এই জিনিসগুলো আমরা জানতাম, কিন্তু এখনকার যুক্তরাষ্ট্র দূতাবাসের যারা কর্মকর্তারা আছেন বা যারা ওখানে কাজ করছেন প্রেসে, তারা মনে হয় জিনিসগুলো সম্বন্ধে অবগত না। কারণ তারা নিশ্চয়ই ওখানে যদি জানতেন, তারা অবশ্যই জিনিসগুলোকে রেজ করতেন, এবং এবং এটাই তাদের কাজ। এই কাজগুলো উম, না করার কারণ হচ্ছে ওখানে কি ধরনের মানে গণমাধ্যম কর্মীদের ওইখানে কতটা এখন আছেন ওই প্রেস সেকশনে, সেটা একটা প্রশ্নের ব্যাপার। যারা জানেন আসলে, যারা চেনেন আহ, সংবাদকর্মীদেরকে, এবং যাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে। এখানে তো আমি শুনেছিলাম যে কিছুদিন আগেও এক নারী সাংবাদিক, যিনি আওয়ামী লীগের ঘরানার, তিনি এই যুক্তরাষ্ট্র দূতাবাসের সংবাদ মাধ্যমের বা সংবাদে কি হবে না হবে গাইড করতেন, এবং তিনি লিডও করতেন বাইরে থেকে তাদের কিছু, মানে কি বলবো, একদমই আহ, যারা প্রফেশনালি সাংবাদিকতার সাথে যুক্ত না তাদেরকে নিয়োগ দেওয়াতে এই দুরবস্থা তৈরি হয়েছিল। এবং সেটা তো এখন একদম মানে এমন একটা জায়গায় এসছে যে এই পরিস্থিতিটা, এই লিকড অডিওর ফলে যে একটা বিরাট আলোড়ন তৈরি হয়ে গেছে। যেমন ভারতে এর ফলে কি হয়েছে, এই সমস্ত কথাবার্তার ও আচ্ছা, আরেকটা জিনিস উনি বলেছেন যে যদি জামায়াত ইসলামী নাও আসে তাও অসুবিধা নাই, কারণ বিএনপি যদি আসে, বিএনপি তাদের দুর্নীতির কারণে নিজেরাই শেষ হয়ে যাবে। সো বিএনপি বেশি দিন টিকতে পারবে না। তো তার মানে জামাতি, এরপরেও জামাতি আসবে, মানে জামাতি হচ্ছে মোটামুটি ত্রাণকর্তা। এদিকে আমরা জানি যে যদিও ভারতীয় হাই কমিশনার বা হাই কমিশন থেকে জামাত ইসলামী আমিরের সাথে যোগাযোগ করা হয়েছে, সেটা তারা আবার কি বলে লুকিয়ে চুরিয়ে করতে চেয়েছে, যেটা জামাত ইসলাম এর আমির পরবর্তীতে বিভিন্ন প্রেসারে পড়ে বলে দিয়েছে যে হ্যাঁ এটা হয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে হ্যাঁ হয়েছে, কিন্তু এটা রুটিন,
এটা রুটিন কার্যক্রম। যাই হোক, এভাবে উম, যোগাযোগ আছে, যোগাযোগ থাকবে। তো এটা যে শুধু যুক্তরাষ্ট্র দূতাবাসের যোগাযোগ তা না, কিন্তু আহ, ব্যাপারটা হচ্ছে যে যখন ভারতের এই কথাটা, এগুলো লিক হলো, তখন ওই যে শ্রীংলা, হর্ষবর্ধন শ্রীংলা, যিনি বাংলাদেশের অ্যাম্বাসেডর ছিলেন, তিনি বললেন যে জামাত কখনোই আসতে পারবে না ভোটে, পাওয়ারে, ক্ষমতায় আসতে পারবে না। তার কারণ তাদের ভোট সংখ্যা, মানে তাদের সাপোর্টের সংখ্যা হচ্ছে 5 থেকে 7% বাংলাদেশে। এবং উনি আরেকটা কথা বলেছেন যে একমাত্র যদি কারচুপি হয় বা যদি ভোটে অনিয়ম হয়, তখনই একমাত্র হয়তো জামাত আসতে পারে। তার মানে উনি দুইটা খুব বড় স্টেটমেন্ট দিয়েছেন। তার ভিতরে জামাত আসতে পারবে না সেটা ইম্পর্টেন্ট না, যে কারচুপি হওয়ার ঘটনাটা বলেছেন, যেটা লিঙ্ক করেছেন উনি। তার মানে এবং এখানে দেখা যাচ্ছে, এবং সাথে সাথে আরেকটা জিনিস, ভারতীয় সংবাদপত্রগুলো বা ভারতীয় যে ইউটিউব চ্যানেল আছে, তারা লিঙ্ক করছে যে এর অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কন্ট্রোল করছে, এই অডিও লিকে বোঝা যাচ্ছে। এবং তারা জামাতের সাথে লিঙ্ক করছে, এবং এটা লিঙ্ক টু জুলাই জুলাই অভ্যুত্থান। তো ওনারা এইভাবে লিঙ্ক করছে যে যেটা ওনারা অনেকদিন ধরেই বলছিলেন, যে এটা জামাতিদের কারসাজি, শিবিরের কারসাজি, তারা খুন করছে, তারাই সব কিছু করছে। এবং এটা আমেরিকার একটা ইন্ধন আছে, আমেরিকা এটার পেছনে আছে। এইটাকে ওনারা এখন আবার নতুন করে স্ট্যাবলিশ করার চেষ্টা করছেন আমেরিকার রাজনৈতিক প্রেক্ষাপটে বা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। এখন আমেরিকা যেহেতু এইভাবে কখনো সামনের দিকে আসে না, বা দিস ইজ থ্রু লেট চলে এসছে মিডিয়াতে, তো এখন তারা এটাকে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন যে বাংলাদেশের যে আন্দোলন, সেটার পেছনে আমেরিকার হাত ছিল। যেহেতু আমেরিকা জামাতের দিকে ঝুঁকছে, এবং জামাত ইসলামীরা ওইখানে একটা বড় ভূমিকা পালন করেছে জুলাই অভ্যুত্থানে। তো এই সমস্ত লিঙ্ক করার চেষ্টা করছে, যে লিঙ্কটা করতেই পারে। কিন্তু এর আগে শেখ হাসিনা নিজেও বলেছে একটা ইন্টারভিউতে যে না, আমেরিকা এখানে জড়িত ছিল না। উনি যখন ক্লেম করতেন সেন্ট মার্টিন নিয়ে নেওয়ার জন্য বলেছে, এবং এইগুলোই এইগুলোই চলে আসছে আবারও, যে চট্টগ্রামে বেস করতে চায়, এই করতে চায় আমেরিকা। এবং যেটা দেয়নি শেখ হাসিনা, যার কারণে তাকে উচ্ছেদ করা হয়েছে, এগুলো তো শেখ হাসিনা বলছিলেন। কিন্তু পরে মানে কি বলবো আর, মানে এমন একটা ব্যাপার যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন যে না, এখানে কোনো ডিপ স্টেট ছিল না। আম, এবং আমেরিকা কোনো দলকে, আমরা যতদূর জানি যে আমেরিকা কোনো দলের সাথে কাজ করে না, লাইক ইন্ডিয়া। ইন্ডিয়া যেমন শুধু বিজেপি বলবো না, কংগ্রেসও ইয়ার সাথে কাজ করতো, মানে আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে বা অন্য দলের সাথে তাদের অতটা যোগাযোগ বা ওইভাবে তারা তাদেরকে ট্রাস্ট করতো না। আওয়ামী লীগের সাথে করতো, কারণ আমরা 71 থেকেই জানি কারণটা কি। এখন বিদেশি বলতে যদি আমেরিকা বুঝাই, এবং আরো অন্যান্য দেশ আছে বাংলাদেশের সাথে জড়িত কূটনৈতিকভাবে, তারা কিন্তু বাংলাদেশকে লিঙ্ক বা বাংলাদেশের সাথে যোগাযোগ করে, বাংলাদেশকে একটা আলাদা এন্টিটি হিসাবে কাজ করে। নট লাইক ভারত। ভারত তো হলো আওয়ামী লীগকে করে। কারণ আপনারা যখন, আমরা যখন দেখি যে বিডিআর এর সময় যেই হত্যাকাণ্ড হলো, 57 জন আর্মি অফিসারকে মেরে ফেলা হলো, সে তখন কিন্তু এই মোদিজি বিজেপি পাওয়ারে ছিলেন না, তখন কংগ্রেসই প্রবাবলি পাওয়ারে ছিল, বাট উইদাউট মোদি। তো তখন কিন্তু মানে তার মানে কি বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে টোটাল ভারতের যারা শাসক গোষ্ঠী, তারা বাংলাদেশকে দেখে হচ্ছে আওয়ামী লীগের চোখে। যার ফলে শেখ হাসিনা বহাল তবিয়তে দুই পার্টি, বাই পার্টিজান একটা ডিসিশনে ইন্ডিয়া আছে। এবং ওইখানে তারা, আজকে দেখলাম যে আজকে মানে 2 দিন আগে একটা প্রেস কনফারেন্স করেছে ওইখানে, যারা ডিপ্লোম্যাটিক বা যারা হচ্ছে ফরেন জার্নালিস্ট, তাদের অ্যাসোসিয়েশন প্রেস কনফারেন্স ডাক দিয়েছে দিল্লির বুকে। এবং দিল্লি গভর্নমেন্ট সেটা করতে দিয়েছে। এবং সেখানে অনেকে নিয়ে বিভিন্ন রকম বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলেছে, এবং শেখ হাসিনার একটা অডিও ক্লিপ ওইখানে প্রচারিত হয়েছে। যদিও তারা বলেছিল যে এটা প্রেস কনফারেন্স টাইপের, মানে যেখানে কোয়েশ্চেন আনসার হবে, কিন্তু কোনো প্রশ্ন উত্তরের কোনো পর্ব ছিল না। ইটস জাস্ট বোঝা যাচ্ছে একটা তৈরি করা মেকআপ গেম বিফোর দ্য ইলেকশন, এবং একটা মানে হাসিনা আছে বা আওয়ামী লীগ আছে এটা বোঝানো। এটা খুব আশ্চর্যজনক। এবং এখানে সরকার প্রোটেস্টও জানিয়েছে। এবং সেটার আমি আমি এখনো পর্যন্ত কোনো আপডেট পাইনি। ওরা বলার চেষ্টা করেছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলার চেষ্টা করেছে, কে কি বলবে না বলবে সেখানে আমরা তো, সরকার বলেনি, মানে বিভিন্ন
অ্যানালাইসিসে যারা লেখেন নিউজ পেপারে, তারা বলছেন যে কে কি করবে না করবে, বা এখানে মত প্রকাশের স্বাধীনতা আছে, আমরা সেটা বন্ধ করে দিতে পারি না, সেটা এক জিনিস। আরেকটা হচ্ছে পাশের দেশে তোমার নেইবার কান্ট্রিতে তারা কি বলে প্রবলেম তৈরি করছে তাদের কথাবার্তা দিয়ে, এবং সেটাও তুমি বন্ধ করতে পারো না। মানে ঘটনাটা হচ্ছে এরকম যে আমি ভারতে গেলাম, ভারতে গিয়ে আমি খুন খারাপি করলাম, এটা তো বন্ধ করা যাচ্ছে না। বা আমি ভারতে গেলাম, ভারতে গিয়ে আমি আরো অনেকের সাথে যোগাযোগ করলাম যারা ব্যান্ড আওয়ামী লীগের রাজনীতিতে, তাদেরকে যে যোগাযোগ করলাম তারা বলল যে তারা বললো না, এটা বন্ধ করা যাচ্ছে না। মানে কিছুই বন্ধ করা যাচ্ছে না ভারতে। অন্যান্য লোকজন যাচ্ছে, আমরা শুনেছি যে টাকা পয়সার লেনদেনও হচ্ছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। তো যাই হোক, এইভাবে ভারতের থেকে, ভারতের মাটিতে থেকে বাংলাদেশের প্রবলেম তৈরি করা, এটা অবশ্যই ভারতের বন্ধ করা উচিত। এবং ভারত এটাকে বললে দিতে পারে না যে এটা মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা ততক্ষণই যতক্ষণ এটা অন্যকে আঘাত না করে, যতক্ষণ এটা অন্যের কোনো অসুবিধা তৈরি না করে, কিন্তু সেটা করছে। যাই হোক, এখন আবার এই ঘটনাতে নতুন করে আরো মোড় নিয়েছে। ভারতের কথা তো বললামই, তারা এটাকে লিংক করে অনেক দূর নিয়ে যেতে চাচ্ছে, এবং তারা বলতে চাচ্ছে যে এই বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র এখন ইসলামী কট্টরপন্থী এক্সট্রিমিস্টদের সাথে তারা হাত মিলাচ্ছে। এবং এর এর পরিপ্রেক্ষিতে আবার যেই কি বলে সিংলার যে বক্তব্য, সেটা নিয়ে আবার জামাত ইসলামীর একটা প্রোটেস্ট করেছে। এবং এছাড়াও এই লিগ, যেখানে বলা হয়েছে যে বিএনপি হচ্ছে নিজেরা দুর্নীতির কারণে নিজেরাই ডুবে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই সমস্ত কারণে আমরা দেখলাম যে মির্জা ফখরুলও একটা জনসভায় উনি বলেছেন যে আমরা এটা কোয়েশ্চেন করেছি। আমরা জানি না এটা আপডেটিং কি অবস্থায় আছে। তবে যুক্তরাষ্ট্র তো সব জায়গায় তাদের পলিসি অনুযায়ী কাজ করে। এবং এই যে যে লিকটা হলো, এখানে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এদেরকে বোঝাতে চেয়েছে যে এত ভয়ের কারণ নাই জামাতকে নিয়ে, যে বেশি ভয় হলেও আমরা তো আছি, উই আর হিয়ার। এবং যে জিনিসটা, আরেকটা জিনিস যেটা আমি বুঝতে পেরেছি, যে নারীদেরকে নিয়ে তাদের একটু ইয়ে ছিল, সন্দেহ ছিল, বা তারা মনে করছিল যে নারীরা অপ্রেসড হবে লাইক আদার কান্ট্রিজ লাইক আফগানিস্তান, অর ইভেন পাকিস্তান। পাকিস্তানেও বেশিরভাগ নারী বোরখা পরে চলে, তো সেটা ইম্পোজ করা হতে পারে। বা ইরানে যেমন ওই যে স্কার্ফ একটা ব্যাপার আছে, মাথায় দিতেই হবে, এই জাতীয় কিছু, মানে কি বলবো, অনেক পুরোনো আমলের চিন্তাধারা এখন বজায় থাকবে কিনা, সেটা একটা ইস্যু। তবে জামাত ইসলামী যে শরিয়া আইনে যাবে না, বা নারীদের উপরে এই ধরনের ইম্পোজ করবে না রুলস এন্ড রেগুলেশন, সেটা কিন্তু যুক্তরাষ্ট্র একটা রক্ষা কবচ হিসাবে 100% টেরিফ বলেছে, কিন্তু এটা কিন্তু বলে নাই যে তারা করবেই না। এবং জামাত ইসলামী বলেছে যে তাদের ইয়ে আছে, কি বলে, তাদের আলোচনা হয়েছে, এবং আমরা জানি আলোচনা হয়েছে, তারা একটা স্টেটমেন্টও দিয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যা তা মন্তব্য করা, এইগুলো থেকে বোঝা যায় যে, এবং নারীদেরকে ওখানে খুবই ন্যাক্কারজনকভাবে উপস্থাপন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেটা আমি উচ্চারণ করতে চাচ্ছি না, মানে খুবই এটা খুব একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। তো এই জাতীয় আজে বাজে মন্তব্য করার মতো তাদের ক্যান্ডিডেটও আছে, যারা এখন ইলেকশন করছেন বা করবেন, বা ইলেকশনে দাঁড়াচ্ছেন, এরাই বলছে। তাহলে যারা এমপি হবেন, আমাদের যারা ধরুন জামাত ইসলামী পাশ করলো সবকিছুতে, তারা যখন এমপি হবেন তখন তারা কি করবেন? তারা তো ওই জাতীয় রুলসে যাবে, এবং এমপিরাই যাবে, কারণ এমপিদের কাজই তো হচ্ছে নীতি নির্ধারণ করা। এখন ওইখানে হয়তো বিএনপি যদি অপোজিশনেও থাকে ধরে নেই, তাহলে বিএনপি হয়তো বিভিন্ন রকমের কাজ কারবার বা অপোজিশন করবে বা প্রটেস্ট করবে, এই সমস্ত। অলরেডি বিএনপি এই লাইনে চলেও গেছে, তারা বিভিন্ন জায়গায় মানে ধর্ম নিয়েও কথাবার্তা চলছে, বলছে ধর্মের প্রবলেমগুলো নিয়ে। তো আর জামাত ইসলামী তো আবার বলেই দিয়েছে, তারা কিছু কিছু এলাকায় তো বলেই দিয়েছে জামাতকে ভোট দিলে বেহেস্তে যাবে। তো এই যে মানে একটা, মানে কি বলবো, যে ইসলামকে বিক্রি করে রাজনীতি করা, বেহেস্তে যাওয়ার মতো ঘটনা, এগুলো শুনছি। এটা কতটা সত্যি জানি না, তবে এগুলো বিভিন্ন সময় হয়। ধর্মীয় দিয়ে যারা রাজনীতি করে তারা এক পর্যায়ে গিয়ে
এই ক্যারটস এন্ড স্টিক, মানে বেহেস দোজক, এই সমস্ত জিনিসগুলো, এটা সব দেশেই, সব সব ধর্মেই এই জিনিসটা হয়েছে, এবং এখান থেকেই আসলে ধর্মটা প্রতিষ্ঠিত হয়, ক্যারট এন্ড স্টিকের মাধ্যমে মানুষকে বোঝানো। তো এগুলো চলছে এখন। আহ, ব্যাপার হলো যে এটা গুরুত্ব হচ্ছে এই লিকড অডিওর, টু টু গেট এ কনসার্ন যে জামাত ইসলামী আসলে করবেটা কি যদি ক্ষমতায় আসতে পারে, এবং আদৌ ক্ষমতায় আসতে পারবে কিনা। এবং এটাতে যেটা আহ, আমি লাভ ক্ষতি কিছু বলবো না, যেমন বিএনপির মনে করতে পারে, বা এই ঘটনায় অনেকে মনে করতে পারে যে যুক্তরাষ্ট্র তো জামাতের পক্ষেই চলে গেল। আই ডোন্ট থিঙ্ক সো। যুক্তরাষ্ট্র জামাতের পক্ষ বা বিপক্ষ সেটা বলবো না, যুক্তরাষ্ট্রের জামাতের সাথে সম্পর্ক ছিল। আম, আমি নিজেই তার সাক্ষী। আহ, না থাকার কোনো কারণ নাই। এবং এটা কোনো সম্পর্ক প্রত্যেকটা দলের সাথেই ছিল, জাতীয় পার্টির সাথেও ছিল, আওয়ামী লীগের সাথে ছিল, বিএনপির সাথে ছিল, এবং আরো অন্যান্য দলের সাথেও ছিল, যে সেই তুলনায় সেই অনুযায়ী জামাতের সাথেও ছিল। এবং এটা থাকতে হয় রাজনীতিকে, যারা ওখানে আছেন এবং যারা গণমাধ্যমে আছেন বা প্রেস সেকশনে আছেন যুক্তরাষ্ট্রের, তাদের একটা যোগাযোগ রাখতে হয় বিভিন্ন কারণে। তা যুক্তরাষ্ট্র এম্বাসির কারণে, বিভিন্ন কারণে, এবং অ্যাম্বাসেডারের বিভিন্ন রকম সম্পর্ক বা বিভিন্ন রকমের রিলেশন বা বিভিন্ন রকমের ইভেন্টে যেতে হয়, বিভিন্ন ধরনের ঘটনা আম, তাকে থাকতে হয়, সেই সমস্ত কারণে এদেরকে এই কি বলে সম্পর্কটা মেনটেন করতে হয়, রাখতে হয়। এটা কোনো নতুন কিছু না। তবে যেটা নতুন সেটা হচ্ছে যে এই দৃষ্টিভঙ্গি, আমেরিকান একজন কূটনীতিকের দৃষ্টিভঙ্গি যে বিএনপি আম, নিজেদের দুর্নীতিতে ডুবে যাবে, এটা বিএনপির জন্য একটা বড় ওয়ার্নিং। বিএনপি যদি এখন এই ইস্যুটাকে না সলভ করতে পারে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপির যেই রাজনৈতিক অর্থায়নের যেই স্ট্রাকচার, যেটা রিসেন্টলি কিছু ইয়াং ছেলেপেলে যারা রিসার্চ করে বের করেছে, আমি অর্গানাইজেশন নামটা ভুলে গেছি, বাট এর স্ট্রাকচারটা হচ্ছে যে তারা উপর থেকেও চাঁদা নেয় দল চালানোর জন্য, নিচের থেকেও তারা চাঁদা নেয় দল চালানোর জন্য। ফলে এই যে নিচের থেকে যে চাঁদাবাজিগুলো হয়, এই চাঁদাবাজিগুলোর কারণেই দুর্নীতি, চাঁদাবাজিগুলোর কারণেই বিভিন্ন ধরনের মারামারি, কি বলে জায়গা দখল, একটা টোটাল একটা রং সিচুয়েশন, রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় জাস্ট ফর দিস অর্থনৈতিক স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা তাদের চেঞ্জ করতে হবে। বিভিন্ন দেশে যেই রাজনৈতিক অর্থায়ন করা হয় তাতে আমরা দেখেছি, বিশেষ করে যুক্তরাষ্ট্রে দেখেছি, যে তারা অ্যাপিল করে জনগণের কাছে, $1, $5, $10, হোয়াট এভার, একটা অ্যাপিল করে জনগণের, যারা সাপোর্ট করে, যারা তাদের পলিসিকে পছন্দ করে তাদের কাছে। যেমন আমরা রিসেন্টলি দেখলাম যে যে তাসনিম জারা, উনি ফেসবুকে অ্যাপিল করলেন, এবং উনি ওনার কি বলে রাজনৈতিক যেই প্রচারণার যেই খরচ, সেটা উনি তুললেন এভাবে। তো এতে উনি বলতে চাচ্ছেন যে এটাই নিয়ম, যে আমি গণতন্ত্রে যাচ্ছি, আমি গণতন্ত্রের জনগণকে স্টেক হোল্ডার করছি, এবং তারপরে আমি তাদের কাজটা করব, এই বিশ্বাসটা, মানে এটা টোটালি ডেমোক্রেটিক প্রসেস অফ ইকোনমাইজেশন অর ফিনান্স কালেকশন ফর দ্য পার্টি। তো এগুলোর দিকে লক্ষ্য করতে হবে বিএনপিকে অবশ্যই। এবং আমরা দেখব যে পরবর্তীতে কি দাঁড়ায়। তবে এই একটা লিগকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, এবং আমার মনে হয় যে এটা খুব প্রভাব পড়বে ইলেকশনে। যদি বিএনপি এই দুর্নীতির বিরুদ্ধে কথা না বলতে পারে, বিএনপি খুব একটা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে না। তারেক রহমান রিসেন্টলি দেখলাম বলা শুরু করেছে যে টুটি চিপে ধরবো, এবং এগুলো সব ফেসবুকে পাওয়া যাচ্ছে, আমি অতটা তার স্পিচে যেতে পারি নাই, বাট মানে দুর্নীতির বিরুদ্ধে উনি অলমোস্ট যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। এই এই জামাতও কিন্তু দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এবং এটাই তাদের মূল চাবিকাঠি। বিএনপি কে দুর্নীতিগ্রস্ত এবং জামাত দুর্নীতিগ্রস্ত না, এই হচ্ছে ভোটের এখনকার হিসাব। কে দুর্নীতিগ্রস্ত, কে দুর্নীতিগ্রস্ত না। আরেকটা হিসাব আছে, যে সেটা হচ্ছে যে ধর্মীয় আইন এবং ধর্ম নিয়ে কতটা বাড়াবাড়ি করবে জামাত ইসলামী। এবং এছাড়াও আরেকটাও যে ক্যালকুলেশন সিংলা যেটা বলেছেন, সেটা হলো পাস্ট ক্যালকুলেশন, আগে এরকম ছিল, এখন নিশ্চয়ই জামাতের ইয়ে বেড়েছে, কি বলে সাপোর্ট বেড়েছে। এবং আবার আমরা দেখেছি এনসিপিও জয়েন করেছে, ফলে এখানে তাদের সাপোর্ট আর একটু বাড়বে। আর কিছুটা প্রোগ্রেসিভ রোল থাকতে পারে। তবে এনসিপি জামাত কোনো চুক্তি করে নাই, কিছু করে নাই, জাস্ট একটা জোট করেছে, এবং এটা অলিখিত। এবং এখানে পলিসি লেভেলে আফটার দ্য ইলেকশন কি হবে উই ডোন্ট নো।
উই হ্যাভ টু সি। অ্যান্ড মিন টাইম আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের রাজনীতিতে আরেকটা ঘটনা ঘটেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেট তারা বা পরিষদ তারা দায় মুক্তি একটা আহ, যেটাকে বলে হচ্ছে গ্যাজেট প্রকাশ করবে রিসেন্টলি, যে 5ই আগস্টের আগ পর্যন্ত বা 5ই আগস্ট পর্যন্ত যত আম, মামলা হয়েছে যারা এই 5ই আগস্টের উপরে, সেগুলোকে উনি নাল অ্যান্ড ভয়েড করার একটা অধ্যাদেশ জারি করেছেন। তো এতে যারা এনসিপিতে আছে এবং যারা বিভিন্ন সময় জড়িত ছিল তারা একটা স্বস্তি নিঃশ্বাস ফেলবেন অবশ্যই। আর আরেকটা ব্যাপার হলো যে আওয়ামী লীগ যারা এখন ভোটে নাই, সেটা নিয়েও অনেক চেষ্টা হচ্ছে যে কিভাবে, এখনো চেষ্টা হচ্ছে কিভাবে আওয়ামী লীগকে ভোটে আনা যায় ওর সামথিং লাইক দিস। কিন্তু যেহেতু নাই ভোটে, সেই ব্যাপারটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এখন কারা কিভাবে তাদের ভোটারদেরকে টানবেন, দ্যাট ইজ টু বি সিন। আর পরিশেষে একটা জিনিস বলবো যে এই কথার প্রসঙ্গে, যে উনি যে কূটনৈতিক যে ডিসকাশনটা হলো, যে লেকড অডিও, সেখানে কিন্তু আম, আওয়ামী লীগের ব্যাপারে কিছু না বলা, আওয়ামী লীগের ব্যাপারে না বলা হলেও এটা বলা হয়েছে যে শেখ হাসিনার বিচারটা অতটা সুষ্ঠু হয়নি এইভাবে বলা হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস খুব মানে, কিন্তু তার শাস্তিটা মানে এরকম একটা ব্যাপার যে তার শাস্তিটা পাওয়া দরকার ছিল, বা তার শাস্তিটা মানে ঠিক আছে, সামথিং লাইক দিস। তো এখানে যে যা ভাবছে, যে যা করছে, মানে কেউ বলছে আওয়ামী লীগের এটা ঠিক হয় নাই, মানে বিচারটা ঠিক হয় নাই শেখ হাসিনার পক্ষে যায়, মানে বিচারটা বা শেখ হাসিনার যে বিচারটা করা হয়েছে সেটা সুষ্ঠু ওইভাবে হয় নাই। আবার কেউ বলছে যে না, উনি তো বলছেন যে এটা ঠিক আছে। তো এই জাতীয় লিকড একটা ডিসকাশন নিয়ে অতিরিক্ত সিরিয়াসলি কিছু ভাবা আমার মনে হয় না যে সেটা ঠিক। তবে যেটা ব্যাঠিক সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাসের আরো চিন্তা করা উচিত এবং আরো ডিপে যাওয়া উচিত যে কেন এটা হলো, কিভাবে এটা হলো। মানে রাজনৈতিক ডিসকাশন এভাবে প্রথম কথা করার কথা না। দ্বিতীয়, বিশেষ করে মিডিয়ার সামনে এটা কার বুদ্ধিতে হলো আমি জানি না, এটা তাদের খতিয়ে দেখতে হবে। এবং পরবর্তীতে যাতে এই জাতীয় বিভ্রান্তি তৈরি না হয় যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে, ঢাকা দূতাবাসের মাধ্যমে। এখানে কিন্তু যুক্তরাষ্ট্র ঢাকা দূতাবাস জড়িত, এবং তাদের কি বলবো যে তাদের ইগনোরেন্স বলবো কিনা জানি না, তো তাদের মানে ভুলের কারণে এই জাতীয় একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেটার ইম্প্যাক্ট অবশ্যই করে। কারণ যুক্তরাষ্ট্র প্রথম থেকেই বাংলাদেশের একটা ভালো বন্ধু। অনেকে বলে বন্ধু দরকার নাই, ঠিক আছে, বাট যুক্তরাষ্ট্রে আমরা যেই পরিমাণে ট্রেড করি, পৃথিবীর অন্য জায়গায় একক দেশ হিসাবে সেই পরিমাণে আমাদের এক্সপোর্ট যায় না। যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণ রেমিটেন্স আছে বাংলাদেশে, সেই পরিমাণ রেমিটেন্স একমাত্র সৌদি এবং কাতার মিলিয়ে বা ইউএই মিলিয়ে সেই রেমিটেন্স হয়। একক কান্ট্রি হিসাবে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে বেশি রেমিটেন্স আসে, আর যেটার উপরে বাংলাদেশ নির্ভর করছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে ট্রেড গ্যাপ, সেই ট্রেড গ্যাপটা হচ্ছে প্রায় $8 বিলিয়ন। এবং মানে ট্রেড গ্যাপের বা ট্রেডের ভলিউম, এর ভিতরে $6 বিলিয়ন হচ্ছে ট্রেড গ্যাপ। আর আরেকটা হচ্ছে যে ভারতের সাথে ট্রেড গ্যাপ হচ্ছে অলমোস্ট $12 বিলিয়ন। আর চায়নার সাথে তো হচ্ছে $22 বিলিয়ন, এরকম ট্রেড গ্যাপ। তো যখন যুক্তরাষ্ট্র, ভারত এবং চায়না এই নিয়ে যখন কূটনৈতিক ব্যাপার নিয়ে আমরা চিন্তা করব, তখন অবশ্যই আমাদেরকে চিন্তা রাখতে হবে যে আমার স্বার্থ কোথায় অর্জিত হচ্ছে। আমার চায়নাতেও অর্জিত হচ্ছে না, ইন্ডিয়াতে তো হচ্ছেই না, কারণ তারা সব নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। ফরেন কারেন্সি তারা আর্ন করছে, চায়না ফরেন কারেন্সি আর্ন করছে, যুক্তরাষ্ট্র অতটা করছে না। তো এখন যেটা লাস্ট যে ব্রেন ক্রিস্টেনসেন গেলেন এবং বললেন যে ইনফ্লুয়েন্স বেশি হয়ে যাচ্ছে চাইনিজ, এবং সেটা নিয়ে আবার পাল্টা ইয়েও আসলো চাইনিজ এম্বাসি থেকে, যে বলা হলো যে না, এটা এই কারো মাথা ঘামানো, আমরা এটা বাইল্যাটারাল ইয়েতে, ট্রাইল্যাটারাল কোনো কাউকে আমরা মাথা ঘামাতে দিব না। বাইল্যাটারালে শুধু দ্বিপাক্ষিকই কথা হবে, এখানে অন্যটা ঠিক ইয়ে না, সৌহার্দ্যপূর্ণ না। এখন এরকম একটা পরিস্থিতিতে আহ, আমেরিকান এম্বাসি একটা ফেসবুকে দেখলাম যে ইয়ে দিয়েছে, একটা স্টেটমেন্টই বলবো, যে পিটার হ্যাসের কথা বলেছেন যে এনার্জি সেক্টরে কথাবার্তা হচ্ছে,
এবং আমরা রিসেন্টলি দেখলাম যে ব্র্যান্ড ক্রিস্টেনসেন উনি চিটাগাংয়ে গেছেন, সেখানে তিনি গম, যে 60,000 মেট্রিক টন গম এসছে, যেটা নাকি টোটাল 660,000 মেট্রিক টন গম আসবে, আমেরিকার সাথে চুক্তি হয়েছে, এর ভিতরে 60,000 এসেছে। তো এবং যুক্তরাষ্ট্র ফেসবুক পেজে বলাও হচ্ছে যে এগ্রিকালচারের উপরে জোর দেওয়া হচ্ছে। তো এবং বাংলাদেশের সাথে আরো বাইল্যাটারালি যোগ দেবে। এছাড়াও ভিসা এবং আরো অন্যান্য ব্যাপার নিয়ে ব্রেন ক্রিস্টেনসেন খলিলুর রহমানের সাথেও যোগাযোগ করেছেন, যোগাযোগ মানে দেখা করেছেন, এবং প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেছেন। এগুলো নিয়ে একটা কর্ডিয়ালি আলাপ আলোচনা হয়েছে। এবং বাংলাদেশের পক্ষে এর আগেও বলেছিলাম, ব্রিটিশ হাই কমিশনার দিল্লিতে গেছিলেন এবং উনি আবার ওখানে যে কিছু দুতিয়ালি করেছেন। তো এগুলো সবকিছু নিয়েই পশ্চিমাদের সাথে আমাদের সম্পর্ক ভালো। তাই বলে চায়নার সাথে খারাপ হবে তা না, সবার সাথেই ভালো। সরকার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে চায়না একটা বড় ভূমিকা রাখছে এবং রাখবে, আমাদের আইটি সেক্টরে রাখবে। যুক্তরাষ্ট্রও বিভিন্ন জিনিস নিয়ে এগিয়ে আসতে চাচ্ছে। দেখা যাক, আমাদের এই সরকার এবং পরবর্তী যে সরকার আসবে তাদের মুনশিয়ানা, তাদের আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করবে কিভাবে আমরা আমাদের দেশটাকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারি। আম, এই বলেই আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।